বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্যার প্রাদুর্ভাব, করোনার ব্যাপকতার মধ্যে মানুষের ঈদুল আজহা কেমন কেটেছে তা আমরা সম্যক উপলব্ধি করতে পেরেছি। এমন এক পৃথিবী আমাদের দেখতে হবে, আমরা কি কখনো কল্পনা করতে পেরেছি? আমরা প্রস্তুত ছিলাম না এই অবস্থার মোকাবেলা করার জন্য। ইতিমধ্যে এই সমস্যার কিভাবে মোকাবেলা করতে হবে, প্রতিকার ও প্রতিরোধ করতে হবে, সে জ্ঞানও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুতরাং সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান এবং জমিনের মালিক। যে অবস্থায় আমরা থাকি না কেন তার প্রতি শুকরিয়া আদায় করতে হবে। I am grateful to Allah that I am alive and I can deliver my speech for my students. আজকের আমি যে বিষয়ে আলোচনা করব, পরিসংখ্যানে একটি বিষয় রয়েছে সংশ্লেষ বা কোরিলেশন। আমি এই সংশ্লেষ বা কোরিলেশন থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্ন হতে পারে, তোমরা কি ধরনের প্রশ্নগুলো পড়বে, অল্প কিছু আলোচনার পরেই যখন আমি মূল আলোচনায় চলে যাব তখন আমি ডিটেলস সেখানে আলোকপাত করার চেষ্টা করব। এখন সারা বাংলাদেশে বিভিন্ন কলেজগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। শ্রেণীকক্ষে তোমাদের সাথে যে কথাগুলো আমরা বলতাম অনলাইনে ক্লাসে, তোমাদের উদ্দেশ্যে কলেজ সম্পর্কিত এবং ভর্তি সম্পর্কিত দুই একটা কথা বলতে চাই। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ভিতরে মনোরম পরিবেশ, শীতাতাপ নিয়ন্ত্রিত আইসিটি ল্যাব, আধুনিক প্রযুক্তি সম্পন্ন অনলাইন ক্লাসরুম, শীতাতাপ নিয়ন্ত্রিত লাইব্রেরি, 19টি বিষয়ে অনার্স কোর্স এবং 12টি বিষয়ে মাস্টার্স কোর্স, বিবিএ, এমবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের কলেজে রয়েছে। এই মনোমুগ্ধকর পরিবেশে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তোমরা তোমাদের আত্মীয় স্বজন ভাই বোনদেরকে বলবে এখানে ভর্তি হওয়ার জন্য। এবং তোমরা মনে রাখবে যে একটি ছেলে বা মেয়ে বা একজন ছাত্র বা ছাত্রী এখানে ভর্তি হলে একবারে সেই মাস্টার্স পাশ করে এখান থেকে বের হতে পারবে। এখন আমি তোমাদের সামনে আরেকটি বিষয় আলোচনা করতে চাই, সেটা হলো গত ক্লাসে আমি 1939 সালের মাতৃত্ব কল্যাণ আইনটি আলোচনা করেছিলাম। বাংলাদেশ শ্রম আইন 2006, এই বিষয়টি আলোচনা করার ইচ্ছা থাকা সত্ত্বেও যেহেতু অনেকগুলো আইনের উপর আমার ক্লাস নেওয়া হয়েছে, সেই জন্যে এই আইনটি আলোচনা না করে আমি অন্য একটি বিষয় টপিকস বেছে নিয়েছি। শুধুমাত্র অনার্স থার্ড ইয়ার, অনার্স ফোর্থ ইয়ার এবং মাস্টার্স শেষ বর্ষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছুটা সংশোধনী আমি করতে চাই। সেটা হলো বাংলাদেশ শ্রম আইন 2006 চ্যাপ্টার 4 প্রসূতি কল্যাণ সুবিধা সম্পর্কিত কিছু বিষয় 2006 শ্রম কল্যাণে শ্রম আইনে আলোচনা করা হয়েছে। সেই বিষয়গুলো আমি একটু আলোকপাত করতে চাই। অর্থাৎ 1939 সালে মাতৃত্ব কল্যাণ আইনে একটু সংশোধনী আছে। অর্থাৎ বাংলাদেশ শ্রম আইন 2006 চ্যাপ্টার 4 প্রসূতি কল্যাণ সুবিধা সম্পর্কিত 5টি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। সেই বিষয়টি শুধুমাত্র এই শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি
আলোচনা করতে চাই। প্রথমত, কোনো মালিক তার প্রতিষ্ঠানে কর্মরত কোনো নারী শ্রমিককে তার সন্তান প্রসবের অব্যবহিত পরবর্তী 8 সপ্তাহের মধ্যে কোনো কাজ দিতে পারবে না। দ্বিতীয়ত, নারী শ্রমিক তার সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের পূর্ববর্তী 8 সপ্তাহ এবং সন্তান প্রসবের অব্যবহিত পরবর্তী 8 সপ্তাহের জন্য প্রসূতি কল্যাণ সুবিধা পাওয়ার অধিকারী হবেন এবং মালিক তাকে এই সুবিধা দিতে বাধ্য থাকবেন। তৃতীয়ত, কোনো অন্তঃসত্ত্বা মহিলা এই আইনের অধীনে প্রসূতি কল্যাণ সুবিধা পাওয়ার অধিকারী হলে তিনি মালিককে লিখিত বা মৌখিকভাবে এই মর্মে নোটিশের মাধ্যমে জানাবেন যে নোটিশের 8 সপ্তাহের মধ্যে তার সন্তান প্রসবের সম্ভাবনা রয়েছে এবং তার যদি মৃত্যু হয় তাহলে কে এই সুবিধা পাবেন তার নামটিও তিনি লিখে রাখবেন। চতুর্থত, দৈনিক, সাপ্তাহিক বা মাসিক যে ক্ষেত্রে যা প্রযোজ্য গড় মজুরি হারে সম্পূর্ণভাবে তা প্রদান করতে হবে। পঞ্চমত, যদি কোনো মহিলা সন্তান সম্ভব হয় তাহলে সন্তান প্রসবের পূর্ববর্তী 6 মাস এবং সন্তান জন্মের পরবর্তী 8 সপ্তাহ মেয়াদের মধ্যে তাকে চাকুরি হতে ডিসচার্জ, বরখাস্ত বা অপসারণ করা যাবে না। সেই সাথে তাকে প্রসূতি কল্যাণ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের আমি তোমাদের উদ্দেশ্যে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো সংশ্লেষ বা কোরিলেশন। এখন এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। সংশ্লেষ বলতে আমরা কি বুঝি বা সংশ্লেষ কাকে বলে? সংশ্লেষ ও নির্ভরণের মধ্যে পার্থক্য দেখাও, সংশ্লেষের ব্যবহার উল্লেখ করো এবং সংশ্লেষের মাত্রাগুলো আলোচনা করো। এই ধরনের প্রশ্ন সাধারণত হতে পারে। তাহলে এখন আমরা আলোচনায় আসি। সংশ্লেষ বা সহসম্বন্ধ বা কোরিলেশন কাকে বলে? 2 বা ততোধিক চলকের মধ্যে বিদ্যমান পারস্পরিক সম্পর্ককে সংশ্লেষ বলে। এই সংশ্লেষের অনেকগুলো নাম রয়েছে: সহসম্পর্ক, সহসম্বন্ধ, সহসংস্রব, অনুবন্ধ, সহপরিবর্তন, সহগীত ইত্যাদি। 2টি চলকের একটিতে পরিবর্তন ঘটলে অপরটিও পরিবর্তিত হতে পারে। এই পরিবর্তন সমমুখী বা বিপরীতমুখী হতে পারে। অতএব সংশ্লেষ হলো 2 বা ততোধিক চলকের মধ্যে এমন একটি সম্পর্ক বা সংযোগ যেখানে একটি চলকের পরিবর্তন হলে অপর চলকেরও সমমুখী বা বিপরীতমুখী পরিবর্তন ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি হোয়াইট বোর্ডে চলে আসছি। আজকের ক্লাসটিতে আমরা খুব আনন্দ সহকারে ক্লাসটি করব। আমরা সুন্দর একটি অঙ্ক করাবো, সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে আজকের আমি আমার ক্লাসটি শেষ করব ইনশাআল্লাহ। তোমরা মনোযোগ সহকারে অঙ্কটি বোঝার চেষ্টা করবে এবং আমি আমার সাধ্যমতো খুব সহজভাবে উপস্থাপনের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমাদের প্রশ্নপত্রে এমন একটি কথা লেখা থাকবে যে নিম্নের তথ্য থেকে সংশ্লেষ নির্ণয় করো। নিম্নের তথ্য থেকে সংশ্লেষ নির্ণয় করো। প্রশ্নপত্রে সাধারণত এই ধরনের কথা থাকে এবং এখানে 2টি চলক দেয়া থাকবে। এখানে দেখো 2টি চলক দেয়া আছে, একটি আছে কক্ষের সংখ্যা, একটি আছে ব্যক্তির সংখ্যা। কক্ষের সংখ্যাকে আমরা x ধরে নিয়েছি এবং ব্যক্তির সংখ্যাকে আমরা y ধরে নিয়েছি। এখানে কক্ষের সংখ্যা যে মানগুলো দেয়া আছে 2 1 2 4 2 2 3 1 এবং ব্যক্তির সংখ্যা y এর মান দেয়া আছে 5 4 3 8 2 5 এবং 6 5। যথারীতি প্রশ্ন অনুযায়ী
আমরা এই চলক দুটো এখানে উপস্থাপন করেছি। দেখো, এটা এক্স এর ঘর, এটা হলো ওয়াই এর ঘর। পক্ষের সংখ্যা এক্স এবং ব্যক্তির সংখ্যাকে আমরা ওয়াই বলে চিহ্নিত করেছি। এখানে এক্স এর যে সংখ্যাগুলো আছে এই ঘরে আমি এক্স এর মানগুলো বসিয়েছি এবং পরবর্তী ঘরে আমি ওয়াই এর মানগুলো বসিয়েছি। তাহলে এর পরবর্তী ঘরগুলো দেখো আমি কি লিখেছি। পরবর্তী ঘর একটা হলো এক্স স্কোয়ার, একটা হলো ওয়াই স্কোয়ার এবং অপর ঘরটি হলো এক্স ইন্টু ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই ঠিক প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে আমি সেইভাবে আমি আমার উত্তরপত্রে উঠাবো। এখন দেখো এক্স স্কোয়ার, অর্থাৎ যে এক্স এর মানগুলো থাকবে সেই মানগুলোকে আমি ডাবল করব, হোল স্কোয়ার করব। এখানে এক্স এর মান কত? প্রথম মানটা হলো 2, তাহলে 2 কে 2 দিয়ে গুণ দিলে আমার হবে 4। 1 কে গুণ দিলে আমার হবে 1, 2 কে গুণ দিলে হবে 2 দুনু 4, 4 কে গুণ দিলে হবে 4 4 16, 2 কে গুণ দিলে হবে 2 দুনু 4, 2 দুনু 4, 3 3 9, 1 1 1 1 1। অর্থাৎ এক্স এর ঘরে যে মানগুলো থাকবে এক্স স্কোয়ারের ঘরে সেই মানগুলো হোল স্কোয়ার হবে, অর্থাৎ ডাবল হবে। এখন আমি আসবো ওয়াই এর ঘরে। ঠিক একইভাবে ওয়াই স্কোয়ারে ওয়াই থেকে ওয়াই স্কোয়ারের মানগুলো আমি ঠিক একইভাবে বের করব। তোমরা হোয়াইট বোর্ডে খেয়াল করো, ওয়াই এর প্রথম মানটি হলো 5, তাহলে ওয়াই স্কোয়ারের ঘরে কি হবে? 5 5 25, 5 কে আমরা 5 দিয়ে গুণ দিলে 5 5 25, 4 কে গুণ দিলে 4 4 16, 3 কে গুণ দিলে 3 3 9, 8 কে গুণ দিলে 8 8 66, 2 কে গুণ দিলে 2 দুনু 4, 5 5 25, 6 6 36 এবং 5 5 25। এর পরবর্তী ঘর আছে আমার এক্স ইন্টু ওয়াই। এখানে এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে, অর্থাৎ এক্স এর ঘরের সংখ্যার সাথে ওয়াই এর ঘরের সংখ্যার সাথে গুণ হবে। তাহলে এক্স এর ঘরে প্রথম সংখ্যা কত? 2 এবং ওয়াই এর ঘরে প্রথম সংখ্যা হলো আমার 5। তাহলে কত হবে? 5 দুনু 10, 4 1 4, 3 দুনু 6, 4 8 32, 2 দুনু 4, 5 দুনু 10, 3 6 18 এবং 5 1 5। তাহলে এক্স এবং ওয়াই এই চলক দুটি আমার প্রশ্নপত্রে দেওয়া থাকবে। বাকি 3টা ঘর আমার বের করতে হবে। একটা হলো এক্স স্কোয়ারের ঘর, একটা হলো ওয়াই স্কোয়ারের ঘর এবং পরবর্তী ঘরটা হলো এক্স ইন্টু ওয়াই। তাহলে আমি আবার বলছি, এক্স স্কোয়ারের সংখ্যা আমি কিভাবে বের করছি? এক্স এর ঘরে যে সংখ্যাগুলো আছে, যে সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা এক্স স্কোয়ারের আমরা ঘরের সংখ্যাগুলো সব পেয়ে যাব। ওয়াই স্কোয়ারের সংখ্যা আমরা কিভাবে বের করব? ওয়াই এর ঘরে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো যদি আমরা ডাবল করি, স্কোয়ার করি, তাহলে আমরা ওয়াই স্কোয়ারের আমরা ঘরের সংখ্যাগুলো পেয়ে যাব এবং পরবর্তী ঘরে এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ এক্স এর ঘরের মানের সাথে ওয়াই এর ঘরের এক্স এর ঘরের মানের সাথে ওয়াই এর ঘরের মানের সংখ্যাগুলো গুণ করলেই কিন্তু আমি এক্স ওয়াই আমি পেয়ে যাব। অর্থাৎ আমি আবারও বলছি, এক্স এর ঘরের প্রথম সংখ্যাটি 2 এবং ওয়াই এর ঘরের প্রথম সংখ্যাটি 5। তাহলে কত হবে? 5 দুনু 10। এভাবে প্রতিটি সংখ্যা আমরা বের করে নেব। এখন বের করার পরে এগুলো আমরা যোগ করব। দেখো, এক্স এর ঘরের সংখ্যাগুলোকে যোগ করলে আমরা কি পাই? সামেশন এক্স ইকুয়াল টু 17। ওয়াই এর ঘরের সংখ্যাগুলো যোগ করলে আমরা পাবো সামেশন ওয়াই ইকুয়াল টু 38। এক্স স্কোয়ারের ঘরের সংখ্যাগুলো যোগ করলে আমরা পাবো সামেশন এক্স স্কোয়ার ইকুয়াল টু 43 এবং ওয়াই স্কোয়ারের ঘরের সংখ্যাগুলো যোগ করলে আমরা পাবো সামেশন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 204 এবং এক্স ওয়াই অর্থাৎ সামেশন এক্স ওয়াই যোগ করলে আমরা পাবো 89। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ছক থেকে কিন্তু আমি এখন সব ছকগুলো করে আমি কিন্তু যোগফলটা বের করে নিয়েছি। এখন সূত্র দেখো, এখানে সূত্র কি আছে দেখো, যে সহসম্বন্ধ, সংশ্লেষ বা কোরিলেশনকে আমরা আর দ্বারা সূচিত করি। এখানে লেখা আছে আর ইকুয়াল টু সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন, সামেশন ওয়াই বাই এন, খুব খেয়াল করো। এবং নিচে আছে রুট ওভার সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন, সেকেন্ড ব্র্যাকেট
আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু, সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার বাই এন। এবং এই সূত্রটি দেখলে তোমরা একটু ভয় পেতে পারো, সূত্রটি তুমি কিভাবে মুখস্থ করবে। সূত্র মুখস্থ করার একটা সহজ পদ্ধতি রয়েছে। এখানে খেয়াল করো যে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই। তোমরা খেয়াল করবে এভাবে, এখানে সামেশন এক্স ওয়াই আছে, মাইনাস এই এক্স এবং ওয়াই এর মাঝখানে একটা ইন্টু হয়ে যাবে। সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন। এই এক্স ওয়াইটা এখানে বসানোর পরে আমি মাঝখানে যদি একটা গুণ চিহ্ন দিই, তাহলে এটা আমার সহজে একটা মনে রাখার একটি উপায়। নিচে রুট ওভার সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন। অর্থাৎ আমি যে সংখ্যাটি লিখলাম একই সংখ্যা কিন্তু আমি দুইবার ব্যবহার করছি। এখানে ব্যবহার করছি সামেশন এক্স স্কোয়ার এবং এখানে ব্যবহার করছি সামেশন এক্স হোল স্কোয়ার। এবং পরবর্তী ঘরে দেখো সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার বাই এন। অর্থাৎ একই সংখ্যা, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই স্কোয়ার হবে এবং পরবর্তীটা ওয়াই হোল স্কোয়ার হবে। এখানে এক্স স্কোয়ার আছে, পরবর্তীটা হবে এক্স হোল স্কোয়ার। এখানে এক্স ওয়াই আছে, পরবর্তীটা হবে সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন। এবং সবসময় তোমরা রুট দিতে ভুল করবে না, রুটটা আগে দিয়েই তারপর তোমরা অঙ্কগুলো লেখা শুরু করবে। তাহলে এখন চলে আসো, এখন এই সূত্রে আমরা মান বসাবো। এখানে দেখো সামেশন এক্স ওয়াই এর মান আছে 89, আমরা এখানে 89 লিখেছি। সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই মাইনাস দিয়েছি, সামেশন এক্স এর মান 17 এবং সামেশন ওয়াই এর মান হলো 38। আমরা এখানে লিখেছি 17 ইন্টু 38 বাই 8। 8টা কিভাবে আসলো? এখানে দেখো এক্স এর ঘরে 8টি সংখ্যা রয়েছে এবং ওয়াই এর জায়গায়ও 8টি সংখ্যা রয়েছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8। তাহলে যে কটা সংখ্যা থাকবে, যদি এখানে 10টা থাকে তাহলে এন এর মান 10 হতো, যদি 6টা থাকতো তাহলে এন এর মান 6টা থাকতো। আলোচ্য অঙ্কটিতে আমরা দেখতে পাই এখানে এন এর মান হলো 8, অর্থাৎ 8টি তথ্য এখানে রয়েছে। কারণ পরবর্তী লাইনে আমরা চলে আসি, সামেশন এক্স স্কোয়ার। এখানে আমরা সামেশন এক্স স্কোয়ার মান হলো 43, আমরা 43 লিখেছি। সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন, আমরা জানি যে সামেশন এক্স এর মান 17 হোল স্কোয়ার বাই 8 আমরা লিখেছি। এবং এখানে আছে যে সামেশন ওয়াই স্কোয়ার মান হলো 204, আমরা সামেশন ওয়াই স্কোয়ারের মান এখানে 204 লিখেছি। এবং বিয়োগ ওয়াই এর মান এখানে দেওয়া আছে হলো সামেশন ওয়াই এর মান হলো 38 হোল স্কোয়ার বাই 8 এখানে রয়েছে। তাহলে এখন আমরা ক্যালকুলেশনে চলে আসব। এখানে 89 আছে, 17 গুণ 38, 17 এবং 38 কে গুণ করলে আমরা পাই 646 বাই 8। 43 আমরা এখানে লিখেছি, 17 গুণ 17 গুণ করলে আমরা পাবো 289। 289 কে আমরা নিচে আমরা 8 লিখেছি, যেহেতু এন এর মান 8। এবং এখানে দেখো যে 204 এখানে আমরা লিখেছি, বিয়োগ 38 গুণ 38, অর্থাৎ 38 গুণ 38 গুণ করলে আমার হবে 1444 বাই 8। তাহলে 89 বিয়োগ অর্থাৎ 646 কে যদি আমরা 8 দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাবো 80.75। আমি আবারই বলছি, 646 কে যদি আমি 8 দিয়ে ভাগ দেই তাহলে আমি পাবো 80.75। এবং এখন দেখো 43 সংখ্যাটা আমি এখানে লিখেছি, অর্থাৎ 289 কে যদি আমি 8 দিয়ে ভাগ দেই তাহলে আমি পাবো 36.13। এবং 204 এখানে আমি লিখেছি, 1444 কে যদি আমি 8 দিয়ে ভাগ দেই তাহলে আমি পাবো 180.5। ভালোভাবে তোমরা বোর্ডের দিকে একটু খেয়াল করো। এখন 89 থেকে যদি আমি 80.75 বিয়োগ করি তাহলে যে সংখ্যাটি পাবো সেটা হলো 8.25। 43 থেকে যদি আমি 36.13 বিয়োগ দেই তাহলে পাবো 8.6.87। এবং 204 থেকে যদি আমি 180.5 বিয়োগ করি তাহলে আমি পাবো 23.5। তাহলে আমার উপরের সংখ্যা কত? 8.25। এবং নিচে আমি রুটির মধ্যে দুটি সংখ্যা পেলাম,
একটা হলো 6.87 এবং একটা হলো 23.5। এই দুটো সংখ্যাকে যদি আমি গুণ দেই তাহলে আমি পাবো 161.445। তাহলে 161.445কে যদি আমি রুট ওভার করি, যদি ক্যালকুলেটর তোমার রুটির পরে চাপ দাও, তাহলে কিন্তু তুমি এই সংখ্যাটি পাবে 12.71। তাহলে আমার উপরি সংখ্যাটি কত? আমার উপরি সংখ্যাটি হলো 8.25 এবং নিচের সংখ্যাটি হলো 12.71। তাহলে 8.25কে যদি আমি 12.71 দিয়ে ভাগ দেই তাহলে আমার রেজাল্ট বা ফলাফল হবে r=0.65। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই ছিল আজকের আমাদের অঙ্কটি কিন্তু খুবই সহজ। আমি আরেকবার বলছি যে এক্স এবং ওয়াই দুটি চলক দেয়া থাকবে। এখানে ব্যক্তির সংখ্যা দেয়া আছে, আমি এক্স ধরে নিয়েছি। এখানে কক্ষের সংখ্যা দেয়া আছে, আমি এক্স ধরে নিয়েছি। ব্যক্তির সংখ্যা দেয়া আছে, আমি ওয়াই ধরে নিয়েছি। শুধু যে ব্যক্তি এবং কক্ষ থাকবে এমনটি কথা নয়। এমনটি হতে পারে যে রিক্সা শ্রমিকের আয় এবং দিন মজুরির আয় এখানে দেওয়া থাকতে পারে, তাহলে একটাকে আমি এক্স ধরবো, একটাকে আমি ওয়াই ধরবো। এমনটি হতে পারে স্বামীর বয়স দেয়া আছে এবং স্ত্রীর বয়স দেয়া আছে, আমি একটাকে এক্স ধরবো, একটাকে আমি ওয়াই ধরবো। সবসময় সংশ্লেষের মধ্যে দুটি চলক থাকবে। এই দুটি চলকের মধ্যে কিরকম সম্পর্ক আছে সেটা আমরা বের করব এবং লাস্টে যখন আমরা সহসম্পর্কের মাত্রা দেখব তখন আমরা কিভাবে মন্তব্য করতে হবে, কিভাবে আমরা লিখব রেজাল্টটাকে, ফলাফলটা কিভাবে আমরা উপস্থাপন করব, সেটা আমি একটু পরেই আলোচনা করব। তার আগে আমি আরেকবার বলি, এখানে দুইটা চলক দেয়া থাকবে, একটাকে তোমরা এক্স, একটাকে ওয়াই ধরবে। যেভাবে আমি এখানে ধরেছি বা যেমনটি আমি এখানে ধরেছি, একটি এক্স এবং একটি ওয়াই ধরেছি। তারপরে ঘরটা হলো এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স এর ঘরে যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলোকে তুমি হোল স্কোয়ার করবে, ডাবল করবে। যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে তুমি গুণ করে এক্স স্কোয়ারের ঘরের সংখ্যাগুলো তুমি এক্স থেকে বের করবে। ঠিক একইভাবে ওয়াই স্কোয়ার ঘরের সংখ্যাগুলো তুমি কিভাবে বের করবে? এখানে ওয়াই এর ঘরে যে সংখ্যাগুলো তোমার দেওয়া আছে বা প্রশ্নপত্রে দেওয়া থাকবে, ঠিক সেই সংখ্যাগুলোকে তুমি হোল স্কোয়ার করে, অর্থাৎ ওই সংখ্যা দিয়ে একই সংখ্যা দুইবার গুণ করে তুমি ওয়াই স্কোয়ারের সংখ্যাগুলো বের করবে। তারপরে ঘর হলো এক্স ওয়াই, এক্স এবং ওয়াই এর ঘরের মানগুলোকে তুমি গুণ করে তুমি এখানে বসিয়ে দেবে। যেমন এক্স এর ঘরে প্রথম সংখ্যা 2, ওয়াই এর ঘরে প্রথম সংখ্যা 5, 5 দুনো 10। এবার প্রতিটা সংখ্যা গুণ করে করে আমরা এখানে বসাই দেব এবং লাস্ট অফ অল সর্বশেষে আমরা সবগুলো আমরা যোগ করব, সামেশন এক্স বের করব, আমরা সামেশন ওয়াই বের করব, সামেশন এক্স স্কোয়ার বের করব, আমরা সামেশন ওয়াই স্কোয়ার বের করব এবং সামেশন এক্স ওয়াই বের করব। এখানে সংখ্যাগুলো আমরা বের করে নেব এবং যথারীতি সংখ্যাগুলো বের করার পরে এই যে সূত্রটা দেওয়া আছে এই সূত্রে আমরা সংখ্যাগুলো বসাবো। এই সূত্রে আমরা সংখ্যাগুলো বসানোর পরে এখানে গুণ আছে, বিয়োগ আছে, ভাগ আছে এবং সর্বশেষ যখন আমরা রুট ওভার করব এই সংখ্যাটিকে, রুট ওভার করার পরে আমার দুইটা সংখ্যা বের হবে, অর্থাৎ উপরে একটি সংখ্যা এবং নিচে একটি সংখ্যা এখানে বের হয়েছে। দেখো যে 8.25 এবং 12.78, অর্থাৎ 8.25কে যদি আমি 12.71 দিয়ে ভাগ দেই তাহলে যে রেজাল্ট আমার বের হবে সেই রেজাল্টটা হলো 0.65। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, একটি কথা তোমরা সবসময় মনে রাখবে, সেটা হলো যে সহসম্বন্ধ বা সংশ্লেষ বা কোরিলেশনের মান কখনো +1 এবং -1 বেশি হবে না। তোমরা যখন পরীক্ষার হলে এই অঙ্কটি যখন করতে যাবে, তো বাড়িতে যখন তোমরা প্র্যাকটিস করবে তখন করার সময় যদি লাস্টের রেজাল্টটা তোমাদের 1-এর বেশি হয়, সেটা +1 হতে পারে, +1 হতে পারে, +1 হতে পারে, -1 হতে পারে। যদি এই +1 -1 এক্সিড করে, অর্থাৎ যদি বেশি হয়, তাহলে তোমরা মনে রাখবে তোমাদের অঙ্কটি কোথাও না কোথাও ভুল হয়েছে। অর্থাৎ +1 এবং -1 এর ভিতরেই থাকতে হবে, সেটা 0 পর্যন্ত। +0.99 হতে পারে, -0.99 হতে পারে, +0.75 হতে পারে, -0.75 হতে পারে, 0 হতে পারে। কিন্তু এই ধরনের রেজাল্ট কিন্তু তোমাদের আসবে। মাথায় রাখতে হবে যে সহসম্বন্ধ বা কোরিলেশনের মান কখনো 1-এর বেশি হবে না, সেটা +1 হতে পারে, -1 হতে পারে। এর ভিতরে কিন্তু অঙ্কটার রেজাল্ট বা ফলাফল এর মধ্যে থাকবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি
অঙ্কের ফলাফল বের করেছি r ইকুয়াল টু 0.65। এখন আমরা দেখব যে কোরিলেশনের পর্যায় বা মাত্রাগুলো কিরকম হতে পারে। তোমরা দেখো, যদি r এর মান, এই যে r এর মান অর্থাৎ সহসম্বন্ধের মান যদি +1 হয়, তাহলে আমরা ধরে নেব যে দুইটি চলকের মধ্যে পূর্ণ মাত্রায় ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, পজিটিভ সম্পর্ক বিদ্যমান। এখানে যদি আমি বলি স্বামীর বয়স দেয়া আছে, স্ত্রীর বয়স দেয়া আছে, এই অঙ্কটা করার পরে যদি আমার ফলাফল +1 হতো, তাহলে আমি উত্তরে লিখতাম বা এভাবে মন্তব্য করতাম যে x এবং y চলকের মধ্যে স্বামীর বয়স এবং স্ত্রীর বয়সের মধ্যে পূর্ণ মাত্রায় ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। যদি r এর মান -1 হয়, তাহলে আমি লিখব যে দুটি চলকের মধ্যে পূর্ণ মাত্রায় ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। যদি r এর মান +0.75 থেকে +0.99 এর মধ্যে হয়, তাহলে আমরা লিখব দুটি চলকের মধ্যে খুবই উঁচু মাত্রায় সম্পর্ক বিদ্যমান। যদি r এর মান -0.75 থেকে -0.99 হয়, তাহলে তোমরা বুঝতে পারবে এখানে এইভাবে লিখতে হবে খুবই উঁচু মাত্রায় ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। যদি r এর মান 0.50 থেকে 0.74 এই পর্যন্ত হয়, তাহলে আমরা লিখব যে উঁচু মাত্রায় ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, দুটি চলকের মধ্যে উঁচু মাত্রায় ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। যদি r এর মান -0.50 থেকে 0.4 পর্যন্ত হয়, 74 পর্যন্ত হয়, তাহলে আমরা সেটা লিখব উঁচু মাত্রায় ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ দুটি চলকের মধ্যে উঁচু মাত্রায় ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। যদি r এর মান 0.25 থেকে 0.49 হয়, এই পর্যন্ত হয়, যদি কোনো ফলাফল r এর মান এরকম হয়, তাহলে আমরা লিখব দুটি চলকের মধ্যে নিচু মাত্রার সহ সম্পর্ক বা সংশ্লেষ বিদ্যমান বা কোরিলেশন বিদ্যমান, সম্পর্ক বিদ্যমান। যদি r এর মান 0.25 থেকে 0.49 হয়, তাহলে আমরা বলবো যে দুটি চলকের মধ্যে নিচু মাত্রার ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যদি r এর মান 0 থেকে 0.24 এর মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ তাহলে আমরা এখানে লিখব খুবই নিচু মাত্রার সম্পর্ক বিদ্যমান। এবং যদি 0.24 পর্যন্ত থাকে মাইনাস, তাহলে আমরা সেটা কি ধরবো যে নিচু মাত্রায়, খুবই নিচু মাত্রায় ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। আর যদি আমার ফলাফল 0 হয়, অর্থাৎ যদি r এর মান 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফলাফল লিখব দুটি চলকের মধ্যে কোনো সম্পর্ক নাই। আমরা এখানে বলতে পারি দিনমজুরির আমরা আয় দিলাম, আমরা রিক্সা শ্রমিকের আয় দিলাম। এই দুটি ডেটা নিয়ে, এই দুটি চলক নিয়ে আমি যখন অঙ্ক করব, সেই অঙ্কের ফলাফল যদি আমার এখানে r এর মান 0 আসে, তাহলে তুমি নিশ্চিত হবে এই দুটি চলকের মধ্যে কোনো সম্পর্ক নাই, অর্থাৎ কোনো সম্পর্ক নাই, যোগাযোগ নাই। আর যদি এই মানগুলো এইভাবে আসে, +1 থেকে যদি 0 পর্যন্ত আসে, যদি প্লাস হয়, তাহলে আমরা এখানে দুই ভাগে ভাগ করেছি, একটি ধনাত্মক সাইড এবং একটি হলো ঋণাত্মক সাইড। যদি মাইনাস আসে, তাহলে অবশ্যই তোমার মনে রাখতে হবে, এই কথা লিখতে হবে যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। যদি প্লাস আসে, তাহলে তোমাকে লিখতে হবে যে পজিটিভ বা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এটি ছিল আজকের আমার আলোচনার বিষয়। আজকের আমি দুইটি চলক থেকে সহ সম্বন্ধ, সংশ্লেষ, কোরিলেশন, যে কোনো নামে হতে পারে, এই অঙ্কটি তোমাদেরকে আমি করালাম, বোঝালাম, এবং খুবই একটি সহজ অঙ্ক। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং অঙ্কটি বারবার আমার কথার সাথে মিলিয়ে দেখবে, ইনশাল্লাহ খুব দ্রুত তোমরা অঙ্কটি আয়ত্ত করতে পারবে। তাহলে আজকের আমি আলোচনা এখানে শেষ করতে চাই এবং পরবর্তী কোনো এক সময়ে, কোনো একদিনই আবার তোমাদের সাথে আমার দেখা হবে, কথা হবে এবং অন্য কোনো বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। সেই পর্যন্ত তোমরা ইনশাল্লাহ ভালো থাকবে, সুস্থ থাকবে। মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন
তোমাকে সহ তোমার পরিবারের সবাইকে সুস্থ সুন্দর রাখেন, হেফাজতে রাখেন, নেক হায়াত দান করেন এবং সবার প্রতি সুস্বাস্থ্য, আবারও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।